দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আজকে আমাদের আলোচনায় বিষয় নির্ধারণ করা হয়েছে সংকটে অর্থনীতি করণীয় কি। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি রয়েছেন, পরিচয় করিয়ে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতি বিশ্লেষক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। এই যে আমরা প্রতিনিয়তই আসলে সংকট নিয়ে কথা বলছি, বাংলাদেশের অর্থনীতিতে সংকট, প্রধান সংকটগুলো আপনি কি দেখছেন? প্রধান সংকট এই মুহূর্তে অন্তত তিনটি। এর মধ্যে একটা হলো যে বিনিয়োগ কিন্তু সেভাবে আসছে না। মানে এই নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পরে তো আমরা আশা করছিলাম যে অন্তত দেশি বিনিয়োগে একটা জোয়ার তৈরি হবে। যদিও দেখা যাচ্ছিল যে ইরানের যে যুদ্ধ সেটাতে কেন্দ্র করে যে এটা মানে জ্বালানি সংকট হচ্ছিল, আমার মনে হয় যে সরকার মোটামুটিভাবে সেটাকে সামাল দিতে পেরেছে। খুব তাৎক্ষণিকভাবে মরিয়া হয়ে বিভিন্ন জায়গা থেকে জ্বালানি সংগ্রহ করছে, যার ফলে ওই সংকটটা এখন আর নেই। কিন্তু এই বিনিয়োগের সংকটটা তো প্রধান। মানে এখন যে বিনিয়োগ খরা, মনে হচ্ছে না যে ব্যবসায়ীরা খুব একটা মানে স্বস্তির মধ্যে আছেন। তার কারণ বিনিয়োগের যে ব্যাগগুলো আছে, বিশেষ করে যে ঋণের সুদের হার, সেটা কিন্তু কমেনি। হ্যাঁ, তো ঋণের সুদের হার কমেনি, অথচ ওই দিক দিয়ে যে আমানতের সুদের হার, সেখানে কিন্তু কিছুটা ভাটা। তো এই অবস্থায় আসলে মানুষজন কিন্তু সেভাবে আসলে আমানত রাখতেও আগ্রহী হবেন না। তার কারণ এই বিনিয়োগের সাইকেলটা না হলে তাহলে সেক্ষেত্রে তো আসলে কর্মসংস্থান হবে না, তারপরে প্রবৃদ্ধি এবং একই সঙ্গে যে দারিদ্র কমবে না। তো এইগুলো আছে। আর দ্বিতীয় যে সংকট, এই সংকটটা মানুষকে অনেক কষ্ট দিচ্ছে, সেটা হলো মূল্যস্ফীতি। এবং বাজারে যে আগুন, সেই আগুন তো নেভানো যাচ্ছে না। এবং নতুন করে আমরা দেখলাম যে গত মাসে মূল্যস্ফীতি 9.4% মতো হয়ে গেছে, এবং সেটা আদৌ কমবে কি না সামনের দিনগুলোতে, সেটা নিয়ে প্রশ্ন আছে। তার কারণ যেহেতু বিদ্যুতের দাম সে বাড়ানোর প্রক্রিয়া চলছে, সব রকমের জ্বালানি পণ্যের ইতিমধ্যে দাম বেড়ে গেছে। তো এই অবস্থায় আস্তে আস্তে তো মূল্যস্ফীতির 10-এর কোটায় যদি যায়, মানে 10% যদি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তো অবস্থা আরো খারাপ হবে সামনে। তো এখন সরকারের আরেকটা আমি সংকট দেখতে পাই, সেটা হলো রাজস্ব আহরণের সংকট। হ্যাঁ, এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি যে প্রায় 1 লক্ষ কোটি টাকার একটা হিসাব এসছে যে আসলে মানে টার্গেটের তুলনায় রাজস্ব ঘাটতি আছে। এই কারণে সরকারকে কিন্তু দেখা যাচ্ছে যে এই বিশেষ করে যে ব্যাংকিং খাত থেকে অ্যাগ্রেসিভলি লোন করতে হচ্ছে, আবার এই যে এখানে ভর্তুকি দিতে হচ্ছে বিভিন্ন জায়গাতে। তো এখন এই তিনটি সংকট, মানে একদিকে হলো যে আমরা দেখতে পাচ্ছি বিনিয়োগ সংকট, অন্যদিকে দেখতে পাচ্ছি মূল্যস্ফীতির সংকট, আর তৃতীয়টা হলো যে আমাদের এই যে রাজস্ব আদায়ের সংকট। মানে এই পুরো ব্যবস্থাপনাটাই একটা চাপের মধ্যে পড়ে গেছে। আমি বলবো না যে সরকার এই পুরো সবগুলোর জন্যই দোষী বা দায়ী, কিন্তু পরিস্থিতি এরকম তৈরি হয়ে গেছে যে আমরা কিন্তু আসলে ওইখান থেকে বের হতেও পারছি না, দেখতে পাচ্ছি না যে আসলে আমাদের ওয়ে আউটটা কি। এখন সরকারের সামনে যেটা আছে সেটা হলো বাজেটের মাধ্যমে আসলে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করবে, সেটাই কিন্তু সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা এবারে বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? সবচাইতে বড় চ্যালেঞ্জ আমি বলবো যে আসলে এই রাজস্ব ব্যবস্থাপনায় গতি নিয়ে আসা। তো এই যে অচলায়তন তৈরি করেছি আমরা এত বছর ধরে, যে আসলে পুরো রাজস্ব ব্যবস্থায় আমরা কিন্তু ট্রান্সপারেন্সি নিয়ে আসতে পারিনি। হ্যাঁ, অটোমেশন হয়েছে কিন্তু সীমিত আকারে। ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে অনলাইন সাবমিশন ঠিক আছে, কিন্তু এই বাকি যে ইনডিরেক্ট ট্যাক্সগুলো আছে, বিশেষ করে ভ্যাটে আমরা ফুল অটোমেশনে যেতে পারিনি এখনো। এই ইএফডিটা বসাতে পারিনি গ্রামে গঞ্জে, যদিও অনেক নতুন নতুন ব্যবসা এসছে এখন। তো সেই জায়গাগুলোতে আসলে ভ্যাটটা এখনো ম্যানুয়ালি আছে। কাস্টমস ডিউটিতেও অনেকটা ম্যানুয়ালি আছে এখনো পর্যন্ত। ফিজিক্যাল ইন্সপেকশন লাগে, তারপরে ওইগুলো ভ্যালুয়েশন সেটা অনেক কিছু করতে হয়। তো যার ফলে এই ফুল অটোমেশন না থাকার কারণে আমাদের যে কাঙ্ক্ষিত হারে রাজস্ব আদায়টা সম্ভব হচ্ছে না। এখন রাজস্ব যদি আমরা আদায় করতে না পারি, তখন সেটা কিন্তু একটা বিরাট সংকট তৈরি করবে অন্য খাতে। মানে তখন ব্যাংক খাত থেকে এখন এমনিতে আমাদের অনেক বড় একটা ভর্তুকি মানে ওখানে আমরা দেব, মানে এই যেটা একটা প্যাকেজ তৈরি হলো, বেল আউট প্যাকেজ 60,000 কোটি টাকা, তো সেখানে কিন্তু ভর্তুকি দিতে হবে ব্যাংক ব্যবস্থাকে। আবার ব্যাংক থেকে আমাদের অ্যাগ্রেসিভলি বড় করতে হবে, অন্যদিকে বিদেশি ঋণ নিতে হবে আমাদের। তো সব মিলিয়ে কিন্তু এখন রাজস্ব আদায়ের যে টার্গেটটা থাকবে আর কি, প্রায় 7 লাখ কোটি টাকার মতো, তো সেইটা মানে অর্জন করাটাই মনে করি সবচেয়ে বড় চ্যালেঞ্জ সরকারের জন্য। এবং এটি ছাড়াও মূল্যস্ফীতি আছে, তারপরে একই সঙ্গে যে এতগুলো সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কর্মসংস্থান তৈরি, যে 1 কোটি কর্মসংস্থান সেটা তৈরি করা আগামী 5 বছরে। আর অ্যাট দ্য সেম টাইম এই মুহূর্তে একটা মহাকৌশল প্রণীত হয়েছে। তো ওই কৌশল প্রক্রিয়ার মধ্যে আমি ছিলাম জড়িত। তো আমি দেখতে পেয়েছি যে অনেকগুলো অ্যাম্বিশিয়াস টার্গেট আছে, যেটা আস্তে আস্তে এই বাজেটের মাধ্যমে সেটা বাস্তবায়িত হবে। তো সুতরাং আসলে সরকারের অনেকগুলো চ্যালেঞ্জ যেটি আছে, তো সেগুলো আসলে কিভাবে মোকাবিলা করে সেটা আসলে আমাদের এখন দেখতে হবে।
নতুন করে কর আরোপ করলে তো ব্যবসা ও মধ্যবিত্তের উপর অনেকটা চাপ পড়বে, এর থেকে পরে উত্তরণ কিভাবে হবে? হ্যাঁ, কর আরোপ করতে হবে সরকারকে, এবং আমি যতটুকু শুনতে পাচ্ছি যে এই নতুন করে কর আরোপ হবে মূলত নিত্য প্রয়োজনীয় পণ্যের উপরে, খাদ্যপণ্য এটা থাকতে পারে, আবার আমদানি করা অনেক খাদ্যপণ্যের উপরে আমরা কিন্তু নির্ভরশীল। আমরা কিন্তু পুরোপুরি উৎপাদন করতে পারি না, কিছু রপ্তানিও করি, কিন্তু আমদানি করতে হয় আমাদের অনেক রকমের খাদ্যপণ্যের, ভোজ্য তেল আছে, এমনকি চালও কিন্তু আমরা আমদানি করি। এই বছর যে অবস্থাটা হলো হাওড় অঞ্চলে, তাতে আমাদের চাল আমদানি তো করতেই হবে। তোর উপরে যদি ট্যাক্স বসে, আমাদের ডাল, লবণ, চিনি সবকিছু তো আমাদের আমদানি করতে হয়। তো সেই জায়গাগুলোতে যদি কর বাড়ে, তাহলে সেই ক্ষেত্রে তো মানুষের ভোগান্তি আরো বাড়বে, এবং মূল্যস্ফীতি যেটা আমরা হয়তো কমিয়ে আনার চিন্তা করছি সেটা আমরা কমাতে পারবো না। এবং এতে করে যে সমস্যাটা তৈরি হতে পারে সেটা হলো যে আসলে এই আমাদের দারিদ্র্যের হারটা বেড়ে যেতে পারে। তার কারণ তখন দেখা যায় যে পোভার্টি লাইন আমরা যেটা দিয়ে তৈরি করি, তো সেটা উপরের দিকে চলে যাবে, অথচ আমাদের ওয়েজ ইন্ডেক্স অনুযায়ী ওয়েজটা কিন্তু বাড়ছে না। তো সুতরাং একদিকে মূল্যস্ফীতি অনেক উঁচু, অন্যদিকে হচ্ছে আমাদের ওয়েস ইন্ডেক্সটা, মানে ইন্ডাস্ট্রি, এগ্রিকালচার প্রত্যেকটার জায়গাতেই কিন্তু আসলে নিচের দিকে আছে। তো সুতরাং সব মিলিয়ে আসলে অর্থনীতির জন্য আরো নতুন রকমের চ্যালেঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ডলার সংকট ও রিজার্ভ পরিস্থিতি যে সামলে দিতে বাজেটে কি ধরনের পদক্ষেপ রয়েছে বা থাকতে পারে? হ্যাঁ, ডলারের এই মুহূর্তে আসলে খুব বেশি সংকট নেই, হ্যাঁ, কিন্তু সংকট সামনের দিকে তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এই মুহূর্তে আসলে আমাদের রিমিটেন্স প্রবাহটা ভালো, এবং এর মধ্যে আমরা একটা রেকর্ড করে ফেলেছি। মানে এই মাসের 9 তারিখেই আমরা কিন্তু $30 বিলিয়ন ক্রস করে ফেলেছি আমাদের রেমিটেন্সে। তো এই এক বছরে, যেটা আমরা গত অর্থ বছরে করেছিলাম, অর্থ বছর পুরোটা লেগেছিল, কিন্তু এই বছর আসলে তার আগে আমরা এটা অর্জন করেছি। তো আপাতত রেমিটেন্সের দিক থেকে খুব একটা অস্বস্তি নেই, কিন্তু আমাদের যে রপ্তানি আয়, সেই জায়গাতে এখনো পর্যন্ত আমরা প্রত্যাশিত হারে অর্জন করতে পারিনি। আসলে আমাদের আরো বেশি রপ্তানি আয় হওয়া উচিত ছিল। বেশ কয়েক মাসের আমরা দেখতে পেয়েছিলাম যে নেগেটিভ গ্রোথ, এর মধ্যে একটা মাসে পজিটিভ গ্রোথ পেয়েছি, কিন্তু সামনের দিকে কিন্তু ভালো অর্ডার নেই। আমাদের অর্ডারগুলো কিন্তু বিভিন্ন দেশে চলে যাচ্ছে। তো সুতরাং ওই জায়গাতে আমাদের একটা অনিশ্চয়তা আছে যে এখন যদি আমাদের রপ্তানি আয় ওইভাবে আমরা বাড়াতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমাদের রিজার্ভের উপর কিন্তু একটা চাপ তৈরি হবে। এর মধ্যে আমরা দেখতে পেয়েছিলাম যে এই ফরেন এক্সচেঞ্জ মার্কেটের একটা তেজি ভাব তৈরি হয়েছিল। তো সেটা যাই হোক, বাংলাদেশ ব্যাংক মোটামুটি তার নির্দেশনা দিয়ে একটা রেঞ্জের মধ্যে রাখতে পেরেছে, কিন্তু আমরা এটা কতদিন রাখবো? সুতরাং আমাদের রপ্তানি বাড়াতে হবে, রপ্তানির একটা বৈচিত্র্যকরণ দরকার। তো সেই বিষয়ে আমরা কি কাজ করছি কিনা, মিনিস্ট্রি অফ কমার্স কিছু কাজ করছে, কিন্তু সেটা নীতিগত, কিন্তু মূল উদ্যোগ তো নিতে হবে ব্যবসায়ীদের। সেই জায়গাতে আমি মনে করি যে আগামী অর্থ বছরের বাজেটে আসলে এই ব্যবসায়ীরা যাতে আরো বেশি করে রপ্তানি আয় করতে পারেন, এবং এই পুরো রপ্তানির যে বাস্কেট সেটাতে যাতে মানে বৈচিত্র্য নিয়ে আসতে পারেন, তো সেটা নিয়ে আমাদের চেষ্টা করতে হবে। তো এইভাবে করে আসলে অর্থনীতিতে যদি আমরা গতি সঞ্চার করতে না পারি, তাহলে সেক্ষেত্রে ওই চ্যালেঞ্জগুলো কিন্তু আরো বেশি বড় মাথা ব্যথা হয়ে দাঁড়াবে। সুতরাং একদিকে হলো বৈদেশিক মুদ্রার বাজার, সেখানে বিনিময় হার কিন্তু দেখা স্টেবল যাচ্ছে করতে এই হবে। খাতগুলো যদি আরো চাপের মুখে থাকে তাহলে তো অর্থনৈতিক আরো খারাপের দিকে যাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, না ওইটা তো বটেই। এখন সরকারের হাতে তো অনেকগুলো চ্যালেঞ্জ, কিন্তু একই সঙ্গে প্রতিশ্রুতিও অনেক। এই সরকার বিপুল জনসমর্থন নিয়ে এসছে, এবং জনগণের যে প্রত্যাশার চাপ, সেটাও কিন্তু আস্তে আস্তে সামাল দিচ্ছে। এর মধ্যেই মানে ভোটের কালি না শুকাতেই তারা বেশ কিছু সামাজিক নিরাপত্তা চালু করেছে। যেমন এখানে ফ্যামিলি কার্ড আছে, খুবই সারা পড়ছে মানুষের মধ্যে, কৃষক কার্ড আছে, খাল খনন কর্মসূচি, তারপরে মাইক্রো ইন্স্যুরেন্স, এগুলোর কথাও চিন্তা করছে সরকার। তো সব মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এখানে একটা গতি আসছে, মানে অন্তত সামাজিক খাতে। কিন্তু এর জন্য তো অর্থায়ন প্রয়োজন, অর্থায়নে তো দেশি বিদেশি অর্থায়ন লাগবে। অন্যদিকে IMF এর যে ঋণ, সেই কিস্তিটাও কবে পাবো সেগুলো আমরা জানি না। তো সুতরাং অনেক কিছুই আছে সামনে আমাদের, যেগুলো আসলে এখন মোকাবেলা করতে হবে। আমরা আলোচনায় ফিরবো তবে একটি বিরতির পরে। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি কি বিরতি, ফিরে আসছে বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। জনাব মাহফুজ কবির, এবার জানতে চাই, এই যে আসন্ন বাজেট কি জনগণের জন্য স্বস্তির বাজেট হবে, নাকি শুধু হিসাব মেলানোর, কি মনে করছেন? হ্যাঁ, আসলে এটা বড় আকারের বাজেট হবে। বড় আকারের বাজেট বাস্তবায়নের জন্য অর্থ প্রয়োজন, এবং অর্থের জন্য আসলে কর বাড়াতে হবে। করের সম্প্রসারণ হয়তো করা যায়, মানে আমরা যদি এটার মানে পুরো হরাইজন্টাল এক্সপানশন করি, এবং করের হার যদি না বাড়ে, মানে নতুন করে কর আরোপ না করি, তাহলে সেক্ষেত্রে এটা জনগণের জন্য স্বস্তির হবে। এবং একই সঙ্গে যে অনেক ব্যবসা বাণিজ্য যেগুলো এখন এই মুহূর্তে আসলে করের আওতার বাইরে আছে, তারা চলে আসবে। কিন্তু আমরা যদি করের হার বাড়াই, যেটার যথেষ্ট সম্ভাবনা আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আরো জনভোগান্তি তৈরি হতে পারে। বিশেষ করে এই মুহূর্তে যেহেতু বিনিয়োগ খরা চলছে এবং মানুষের হাতে আয় কম, তো এই অবস্থায় আসলে আমার মনে হয় যে আসলে দুটো রকমের ঝুঁকি আছে। মানে যদি আমরা বাজেটের জন্য যে অর্থায়নের যে অর্থ লাগবে, সেটা রাজস্ব আদায়ের মাধ্যমে না পেতে পারি, তাহলে সেক্ষেত্রে বাজেটটা বাস্তবায়ন করতে পারবো না। অন্যদিকে যদি আমরা এই কর বাড়াই, তাহলে সেক্ষেত্রে
আসলে যে দুর্ভোগ সেটা বাড়বে, মূল্যস্ফীতি বেড়ে যাবে। তো এই জিনিসগুলোর মধ্যে থেকে আসলে আমাদের এখন চিন্তা করতে হবে যে জনগণ যাতে স্বস্তির মধ্যে থাকে, মানে খুব একটা বড় চাপের মধ্যে না থাকে, এবং একই সঙ্গে সরকার যাতে এই অর্থটা সংগ্রহ করতে পারে দেশের ভিতর থেকে। তো সেইভাবে আসলে যেতে হবে আমাদের। কালো টাকা সাদা করার সুযোগ দিলে কি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে? আসলে অতীতে আমরা দেখতে পেয়েছি যে সুযোগ আসলে কোনো কেউ কাজে লাগে না, মানে বড় বড় যে কালো টাকার মালিক বলে আমরা মনে করি যাদেরকে, তো তাদের কাছ থেকে তো আমরা সেভাবে রেসপন্স পাই না। কিন্তু আসলে এটা যারা ভালো করদাতা, সৎ করদাতা, তাদের উপর একটা মানসিক চাপ তৈরি করে, তাদের মনোবলটা ভেঙে যায়। তো এটা একটা বড় সমস্যা। এই কারণে এনবিআর এর যে রেগুলেশন আছে, তো সেটাতে যে যারা আসলে অবৈধভাবে বা ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন করেছেন, তো তাদেরকে এটার বাইরে রেখে যদি এমন করা যায় যে অপ্রদর্শিত কিন্তু কোনোভাবে এটা আসলে হয়ে গেছে, মানে প্রক্রিয়ার কারণে বা নীতির কারণে এটা হয়ে গেছে, তো সেটাকে আসলে বৈধ করার সুযোগ দেওয়া যেতে পারে, কিন্তু ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ থাকার কোনো মানে হয় না। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে এবারের বাজেটে কি ধরনের প্রণোদনা রয়েছে? বিনিয়োগ বাড়াতে আসলে সরকারের তো এখন সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হলো যে এই সুদের হার কমানো। তবে এর মধ্যে সরকার যেটা বিরাট আকারের যেটা প্রণোদনা তৈরি করেছে, তহবিলের যেটা আকার হলো 60,000 কোটি টাকা, তো সেটা যদি জুডিশিয়াসলি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে সেক্ষেত্রে, এবং একবার ঢালাভাবে যে এত টাকা আছে এর মধ্যে সব খরচ করতে হবে এরকম নয়, একদম সিলেক্টিভলি যেগুলো খুবই হাইলি প্রোডাক্টিভ, যেগুলো কোনো কারণে বন্ধ হয়ে গেছে, তো তাদের উপরে যদি আমরা এটা খরচ করি এবং তারা যদি খুব দ্রুত প্রোডাকশনে আসতে পারে, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে কর্মসংস্থান বাড়বে, আসলে বিনিয়োগও বাড়বে। কিন্তু এটা যদি আমরা করতে না পারি, আমরা যদি পুরো ঢালাভাবে টাকাটা খরচ করে ফেলি, তাহলে সেক্ষেত্রে আসলে দেখা যাবে যে ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে, মানে অযথা ভর্তুকি। তো সেইভাবে একটু চিন্তা করতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের আসলে বিনিয়োগের খরচ কমাতে হবে। সুদের হার যদি আমরা না কমাই, এখানে আসলে বিনিয়োগ আসবে না। অর্থনীতিকে দীর্ঘমেয়াদে যদি স্থিতিশীল করতে গেলে সবচেয়ে বেশি কোন খাতে সংস্কার প্রয়োজন? আমি মনে করি যে আমাদের যে বাজার ব্যবস্থা, এখানে তো একটু সংস্কার করতে হবে। তার কারণ এখন আমরা দেখতে পাচ্ছি যে মূল্যস্ফীতিকে কোনোভাবেই কমানো যাচ্ছে না। তো এটা কমানোর জন্য আমি মনে করি যে এই পুরো বাজার ব্যবস্থাপনা, তো সেটার দীর্ঘমেয়াদে কিভাবে এটা ট্রান্সপারেন্ট করা যায় সেটা দেখতে হবে। সাপ্লাই চেইনের মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছি ধানের সংকট ছাড়া অন্যান্য যে সমস্ত পণ্যগুলো, মানে বিশেষ কথা খাদ্যপণ্য, সেখানে কোনো সংকট নেই, উৎপাদন হচ্ছে, কিন্তু কোনো না কোনো কারণে আমরা সেটার দামটাকে ঠিক করতে পারছি না। তো এটা ঠিক করতে হবে। ব্যাংক খাতে একটা বড় সংস্কার প্রয়োজন, তো সেটার জন্য পরিষ্কার করে মাথা দিতে হবে বাজেটে। আর অ্যাট দ্য সেম টাইম আমাদের যে পুঁজিবাজার, তো সেখানে বড় সংস্কার দরকার, সেখানে কোনো সংস্কার হয়নি, তো কোনো সেই আগের প্রশাসন দিয়ে চলছে। তো এভাবে তো আসলে চলতে পারে না। এই যে সমস্ত খারাপ কোম্পানিগুলো আছে সেগুলো শেয়ার দাম ইতিমধ্যে বেড়ে গেছে এই প্রণোদনার কারণে। তো এইভাবে আসলে হয় না। শেয়ার বাজারকে একটা সুস্থ স্বাভাবিক অবস্থার মধ্যে নিয়ে আসতে গেলে আমি মনে করি তার জন্য একটা দিক নির্দেশন প্রয়োজন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আজকে আলোচনা এ পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।